নমস্কার। আনকার তন্ময়ে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, একটু ঐতিহাসিক বিষয়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা ইতিহাস। আচ্ছা, আপনারা বলুন তো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম সিং, কৃপাল সিং, বারিন সিং এই তিন নামে আপনারা পরিচিত কিনা? এই তিন নামের সঙ্গে राम सिंह और बरिंदर कुमार कौन है? मेरे कॉलेज के बच्चे हैं। अब না, আমার আসলে জ্ঞানের বাইরে। এটা অতি সম্প্রতি কেশরী চ্যাপ্টার 2 বলে বোধহয় কোনো একটা সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে কিছু একটা হয়েছে। সেখানে অক্ষয় কুমার অভিনীত, আরো কে কে সব আছেন, আমি খুব একটা বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড না, কিন্তু সেখানে জালিয়ানওয়ালাবাগের 106তম বর্ষপূর্তি উপলক্ষে, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, ভয়াবহ হত্যাকাণ্ড ইংরেজ জমানায়, সেটার 106তম বর্ষপূর্তি উপলক্ষে বোধহয় এরকম কিছু একটা সিনেমা বা ওয়েব সিরিজ কিছু একটা বানানো হয়েছে। সেখানে তিন বিপ্লবীর রেফারেন্স এসছে: ক্ষুদিরাম সিং, কৃপাল সিং এবং বারিন সিং। আমার যতটুকু ঐতিহাসিক জ্ঞান বা যতটুকু ইতিহাস পড়েছি, বাংলার যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, যেটা নিয়ে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে, আপনারা সকলে জানেন, তাও আমি ছোট্ট করে একটা গল্প শোনাব। 18 বছরের এক তরুণ বা যুবক, যাই বলুন, সদ্য 18ই পা দেওয়া, তার নাম ক্ষুদিরাম বোস বা ক্ষুদিরাম বসু। আমরা বাংলায় বলি ক্ষুদিরাম বসু। নিশ্চয় আপনারা নাম শুনেছেন, সমস্ত দেশবাসী তার নাম জানে, আমরা গর্বিত বাঙালি হিসাবে তার নাম জানি। তিনি শহীদ হয়েছিলেন। দ্বিতীয় কনিষ্ঠ ব্যক্তি হিসাবে ভারতবর্ষের ইতিহাসে ফাঁসি হয় শহীদ ক্ষুদিরাম বসু। 1908 সালে কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড, মুজফ্ফরপুর এখন বিহারে, মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে মারার দায়িত্ব পড়ে দুই তরুণের উপর। এক ক্ষুদিরাম বসু, আর একজন হচ্ছেন প্রফুল্ল চাকি। তারা ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন এবং দুর্ভাগ্যবশত সেই গাড়িতে ডগলাস কিংসফোর্ড ছিলেন না, ছিলেন অন্য দুজন ব্রিটিশ নাগরিক। তারা মারা যান এবং মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা শুরু হয়। সেই মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় দ্বিতীয় কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে 1908 সালে। আরেকটু পিছন ফিরে তাকাতে হবে, 1902-1903 সাল। বর্তমান বাংলায় মেদিনীপুর, পশ্চিমবাংলার মেদিনীপুর জেলায় শ্রী অরবিন্দ ঘোষ, আর এক বাঙালি বীর সন্তান বিপ্লবী, তিনি 1902-1903 এই সালগুলোর মধ্যে তিনি মেদিনীপুরে যাতায়াত শুরু করেন এবং বিভিন্ন মিটিং মিছিল শুরু করেন। সেই মিটিং মিছিলগুলোতে ক্ষুদিরাম বসু, তখন সদ্য তরুণ, তিনি ওই মিটিং মিছিলে যোগদান করেন এবং অনুপ্রাণিত হন। তিনি যোগদান করেন যুগান্তর বলে একটি পত্রিকার সাথে, এবং সেই যুগান্তর গ্রুপ বা একটা দল, যাই বলুন, তার সঙ্গে অনুশীলন সমিতিতে, যারা বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতাকে আনা সম্ভব। এই ঘটনার সঙ্গে আরো লোকজন জড়িয়ে আছেন শ্রী বারীন্দ্র কুমার ঘোষ। তিনি ঋষি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষ, পরে যিনি ঋষি অরবিন্দ নামে পরিচিত, তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ। তিনি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ তিনিও ওই মুজফ্ফরপুর যে কেস যেটা ঘটেছিল মুজফ্ফরপুরে, তাদেরকে সহায়তা করেছিলেন। কিভাবে এই অনুশীলন সমিতি এবং যুগান্তর গ্রুপের মাধ্যমে যারা যারা যুক্ত হন, বারীন্দ্র কুমার ঘোষকে আমরা বারিন ঘোষ নামে বেশি চিনি, বারিন ঘোষ এবং ক্ষুদিরাম বসু, তারা একত্রিত হন। তারা একত্রিত হয়ে এই বিভিন্ন রকম কাজকর্ম করেন, কিন্তু
এই ঘটনা ঘটার পরে 1908 সালে আলিপুর বম মামলায় ধরা পড়েন ঋষি অরবিন্দ, তৎকালীন অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ এবং উল্লাসকর দত্ত। তিনজনের ফাঁসির সাজা হয় এবং সেই ফাঁসির সাজা হওয়ার পর তাদের হয়ে মামলা লড়তে শুরু করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তৎকালীন সময়ে তিনি এনাদের হয়ে মামলা লড়েন। মামলা লড়ার ফলে তাদের মৃত্যুদণ্ড লাঘব হয় এবং লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ সারা জীবন জেল, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। তাদের তিনজনকে পাঠিয়ে দেওয়া হয় আন্দামান সেলুলার জেলে। ভাবতে শুরু করুন, আমার তো এগুলো বলতে বলতে গায়ের রোম খাড়া হয়ে ওঠে। এবং বারিন ঘোষ ওই সেলুলার জেল ভেঙে পালিয়ে আসেন। তারপরে তিনি আবার ধরা পড়েন, আবার তাকে সেলুলার জেলে পাঠানো হয় এবং অবশেষে 1920 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। তাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। তারপরে তিনি বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হন। এই সেই সেলুলার জেল যেখানে উল্লাসকর দত্ত ছিলেন, এই সেই সেলুলার জেল যেখানে বারিন ঘোষ ছিলেন। আপনাদেরকে ইতিহাস, বাংলার যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে গৌরবময় অধ্যায়, সেই অধ্যায়ের একটা খুব ছোট্ট অংশ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আর তার সঙ্গে আর একজন, এই মুজাফফরপুর কেসে আর একজন জড়িয়ে পড়েছিলেন, তার নাম হচ্ছে হেমচন্দ্র কানুনগো। তিনি কি করেছিলেন? তিনি 1907 সালে তার বাড়ি বিক্রি করে মার্সেলির উদ্দেশ্যে যাত্রা করেন এবং তারপরে সেখান থেকে পৌঁছান প্যারিসে। অদ্ভুত ব্যাপার, প্যারিসে যান, কারণ শুনলে আপনারা অবাক হবেন। তিনি মনে করেছিলেন যে সশস্ত্র বিপ্লব করতে গেলে বোমা বাঁধতে হবে বা অস্ত্র তৈরি করতে হবে। তিনি রাশিয়ান বিপ্লবীদের গ্রুপ থেকে পিক্রিক অ্যাসিড দিয়ে বোমা বানানোর কৌশল রপ্ত করেন। তারপর বিভিন্ন দেশ ঘুরে তিনি ফিরে আসেন কলকাতায় এবং তিনি অনুশীলন সমিতির সঙ্গে যোগ দেন। অর্থাৎ হেমচন্দ্র কানুনগো এই বোমা সাপ্লাই করে ক্ষুদিরাম বসুকে, বারিন ঘোষকে। ততদিনে বাঘা যতীনের সঙ্গে হেমচন্দ্র কানুনগোর একসঙ্গে তারা মিলিত হয়েছেন এবং তিনিও এই আলিপুর বম মামলায় ধরা পড়েন হেমচন্দ্র কানুনগো। তারপরে তিনিও বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারপরে যান এবং একটা সময় গিয়ে পুরীতে ছদ্মবেশে কিছুদিন লুকিয়ে থাকেন, আবার ধরা পড়েন এবং 1921 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। অ্যামনেস্টির নিয়ম অনুযায়ী, ট্রিটি অনুযায়ী তিনি তাকে ছাড়া হয় এবং তারপরে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন। দ্য ডন বলে একটা সংবাদ মাধ্যম তিনি নিজে লিখতে চালু করেন। তারপর দ্য স্টেটসম্যান, দৈনিক বসুমতী, এই পত্রিকাগুলো তিনি তার সঙ্গে তিনি কাজ করেন। প্রত্যেকের আলাদা আলাদা ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে এই মুজাফফরপুর কেস যেটা ঘটেছিল, ষড়যন্ত্র মামলা, সেখানে কি ঘটেছিল এবং কারা কারা জড়িত ছিলেন তাদের ছোট্ট ইতিহাসের একটা অত্যন্ত ছোট্ট অংশ, কিন্তু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদেরকে একটু তুলে ধরলাম। এবার আপনাদেরকে বুঝতে হবে যে এই যে ক্ষুদিরাম বসু, বারিন ঘোষ বা হেমচন্দ্র কানুনগো, তারা উজ্জ্বল নক্ষত্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। আজকে এই যে আমরা বসে আছি স্বাধীন ভারতে, কথা বলছি, স্বাধীনতার স্বাদ উপলব্ধি করছি, তার জন্য এনাদের অবদান এবং এনাদের আত্মত্যাগ নিশ্চিতভাবে স্যালুটেবল, প্রণম্য। আমি ওনাদেরকে শতকোটি নমস্কার জানাই। অদ্ভুতভাবে তাদের ওই চরিত্রগুলোকে নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি, এই কেশরী চ্যাপ্টার 2 ফু এইসব আমি দেখি না, এই ধরনের সিনেমা বা এই ধরনের ওটিটি সিরিজ আমি দেখি না। আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না এগুলো দেখার মতো কিছু, পাতে দেওয়ার মতো কিছু। কিন্তু সেই সিনেমা বলুন বা ওয়েব সিরিজ বলুন, সেটা রিলিজ হয়ে গেল ক্ষুদিরাম বসুর জায়গায় ক্ষুদিরাম সিং, বারিন ঘোষের জায়গায় বারিন সিং এবং হেমচন্দ্র কানুনগোর জায়গায় কৃপাল সিং নাম, এবং সেটা ছাড়পত্রও পেয়ে গেল। রমরমিয়ে চলছে। এর বিরুদ্ধে অলরেডি সল্টলেকে কেস হয়েছে, নিশ্চিতভাবে কেস হওয়া উচিত।
আপনারা ঠিক করুন আসলে এই ধরনের প্রোপাগান্ডার মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কারা মুছে ফেলতে চাইছে। আপনারা চিন্তা করুন কারা বাংলার গৌরবময় অধ্যায়কে ভুলিয়ে দিতে চাইছে। যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার দম দেখায়নি, যারা ব্রিটিশদের হয়ে দালালি করেছে, তাদেরই কি চক্রান্ত এই বাংলা এবং বাঙালির যে মাথা উঁচু করে বাঁচার লড়াই, তাদের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ, বাঙালি হিসাবে যে আমাদের গর্বের জায়গা, সেই জায়গাগুলোকে কোনো না কোনোভাবে মুছে ফেলার কুপ্রচেষ্টা। আপনারা চিন্তা করবেন বাঙালিকে বাঁচাতে হবে, বাংলার ঐতিহ্যকে বাঁচাতে হবে, বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে এবং বাংলার ইতিহাসকে নিয়ে যারা ছেলে খেলা করবে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে আওয়াজ উঠবে, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। সেই বাঙালি জাতি, ক্ষুদিরাম বসুর জাতি, বাঙালি জাতি, বারিন ঘোষের জাতি, বাঙালির জাতি, হেমচন্দ্র কানুনগোর জাতি, বাঙালির জাতি প্রীতিলতা ওয়েদ্দেদারের জাতি, এই কথাটা যেন যারা ষড়যন্ত্রকারী তারা মনে রাখেন। এই বাংলা ভারতবর্ষের জন্য অনেক কিছু দিয়েছে, সেটা শিল্প, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম সবকিছু মিলিয়েই। বাকি সিদ্ধান্ত আপনাদের। আপনারা দেখছেন আনকার তন্ময়, প্রশ্ন আপনাদের, উত্তর আমার। আপনারা নিশ্চিতভাবে এখানে যে স্ক্রিনে দেওয়া আছে সেই লিঙ্কগুলোতে, আমার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলোতে ক্লিক করুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। যে কোনো রকম মতামত, আপনাদের সমালোচনা থেকে শুরু করে প্রশংসা, সমস্ত কিছুই আমার কাছে নিশ্চিতভাবে মাথায় তুলে রাখবো আমি সেইগুলোকে, কারণ আপনাদের মতামতটাই গুরুত্বপূর্ণ। যেগুলো তুলে ধরছি সেগুলো যদি আপনাদের ভালো লাগে সেটাও বলুন, কোনো সমালোচনা থাকলে সেটাও করুন। ভালো থাকবেন, নমস্কার।